মানে বিকৃতি, সেই স্ট্রেনের অনেক রকমের স্ট্রেন হয়, অনেক রকমের বিকৃতি হতে পারে। লংগিটিউডিনাল স্ট্রেনের বাংলা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। যারা বাংলায় লিখছো তারা একটু লিখে নাও, কারণ আমি এমনিতেই আজকে অনেকটা সময় গেল। তোমার এগুলো যদি সব লিখতে হয় তাহলে কিন্তু অনেকটা সময় চলেও যাবে। অনুদৈর্ঘ্য বিকৃতি লিখে দিলাম। 2 নম্বর হতে পারে ভলিউম স্ট্রেন। বাংলায় বলা হয় কি আয়তন বিকৃতি। ইংরেজি নামগুলো লিখে রাখলে ভালো তার সঙ্গে সঙ্গে। আয়তন বিকৃতি, এছাড়াও আরো বিকৃতি হয়, যেমন তোমার শিয়ারিং স্ট্রেন বলে এক ধরনের স্ট্রেন হয়। শিয়ারিং স্ট্রেন বাংলায় বলা হয় কৃন্তন বিকৃতি। এছাড়াও হয় টরশনাল স্ট্রেন। বাংলায় বলা হয় টরশনাল স্ট্রেনের বাংলা হচ্ছে ব্যাবর্তন বিকৃতি। তার মধ্যে আমরা প্রথমটা ভালো করে পড়বো, দ্বিতীয়টা একটু পড়বো অল্প। এগুলো শুনতে পারো, জানতে পারো একটুখানি, কিন্তু বিশেষ ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টের মধ্যে ঢোকার দরকার নেই। আচ্ছা, আপাতত প্রথমটাই থাক, বাকি নামগুলো মুছে দিলাম। প্রথমে লংগিটিউডিনাল স্ট্রেন। লংগিটিউডিনাল স্ট্রেন মানে কি? লংগিটিউডিনাল স্ট্রেন হচ্ছে, এটা ডেফিনিশন হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি is equal to দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। অর্থাৎ লংগিটিউডিনাল স্ট্রেন সেটা ইকুয়াল টু হচ্ছে ইনক্রিজ in length by original length. Increase in length by original length. Increase in length মানে কি? অর্থাৎ যা ছিল আর যতটা হলো, অর্থাৎ ফাইনাল লেন্থ আর ইনিশিয়াল লেন্থের যে বিয়োগফল, সেই বিয়োগফলটাই হচ্ছে ইনক্রিজ ইন লেন্থ। সহজ কথায় ধরা যাক একটা 10 মিটার লম্বা তার আছে, সেই তারটার উপর তুমি একটা ওজন ঝুলিয়ে দিয়েছো। সেই ওজনটা ঝোলাবার ফলে তারটা দৈর্ঘ্যে বৃদ্ধি পেয়েছে। সেই বৃদ্ধি পাওয়ার কারণে, যদি বৃদ্ধি যতটা পেয়েছে সেটা যদি, এটা ধরো প্রাথমিক দৈর্ঘ্য তারটা, এটা ধরো ক্যাপিটাল এল, এইবার এর উপর ওজন ঝোলানোর ফলে তারটা এই এতটা অবধি দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে। এটা হচ্ছে স্মল এল। এদিক বরাবর এর ওজনটা কাজ করছে। ধরা যাক আমি এফ লিখছি, ফোর্স কাজ করছে। তাহলে ইনক্রিজ ইন লেন্থ হচ্ছে ছোট হাতের এল, অরিজিনাল লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল। অর্থাৎ লংগিটিউডিনাল স্ট্রেন বা অনুদৈর্ঘ্য বিকৃতির রাশিমালা যদি বলতে হয়, সেটা হচ্ছে এই স্মল এলটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, অরিজিনাল লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল। অর্থাৎ প্রাথমিক অবস্থায় যে দৈর্ঘ্যটা ছিল সেটা হচ্ছে ক্যাপিটাল এল, আর যতটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে সেটা হচ্ছে স্মল এল। স্মল এল বাই ক্যাপিটাল এল হচ্ছে আমার লংগিটিউডিনাল স্ট্রেন। পরিষ্কার এই অবধি? হ্যাঁ স্যার। বেশ, মুখে বলে রাখছি, আচ্ছা লিখেই রাখছি। এরপরে হচ্ছে ভলিউম স্ট্রেন। বাংলায় কি বলে? আয়তন বিকৃতি।
এটা ইনক্রিজ ইন, তাহলে ভলিউম হবে এখানটা, ইনক্রিজ ইন ভলিউম, এটা হচ্ছে অরিজিনাল ভলিউম। ভলিউম সাধারণত ক্যাপিটাল ভি দিয়ে লেখা হয়, এটা ছোট হাতের ভি দিয়ে লেখা হয়, তাহলে স্মল ভি বাই ক্যাপিটাল ভি। ধরো এই একটা সাইজের একটা বস্তু ছিল, ধরা যাক এইটার উপর সব দিকে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এদিকে 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 পিছন দিকে সব সারফেসে ফোর্স অ্যাপ্লাই করে এর ভলিউমটা বেড়ে গেছে। তাহলে এইটা হচ্ছে অরিজিনাল ভলিউম ক্যাপিটাল ভি, আর এইটা ভলিউম কত, ভি প্লাস ভি। তাহলে কতটা ভলিউম বেড়েছে, না স্মল ভি পরিমাণ ভলিউম বেড়েছে, আয়তন বেড়েছে, কারণ তবেই আমার ফাইনাল ভলিউমটা ক্যাপিটাল ভি প্লাস স্মল ভি হবে। তাহলে আমার ওই ভলিউম স্ট্রেন বা বাংলায় বলা হয় আয়তন বিকৃতি, এর যে রাশিমালা, এর যে এক্সপ্রেশন সেটা হচ্ছে স্মল ভি বাই ক্যাপিটাল ভি। আচ্ছা দেখো, নিজেরাই বুঝতে পারবে যে ভলিউম স্ট্রেনই বলো আর লংজিটিউডিনাল স্ট্রেনই বলো, এরা দুজনে একই জাতীয় রাশির অনুপাত, দে আর দ্য রেশিওস অফ সেম কোয়ান্টিটি, সেম ফিজিক্যাল কোয়ান্টিটিস। তাহলে এদের ইউনিট কি হবে, ইউনিট থাকবে, এদের কোনো তাহলে ইউনিট থাকবে না, ইউনিটলেস কোয়ান্টিটি হবে, তাই তো? হ্যাঁ স্যার, কারণ রেশিও হচ্ছে। ঠিক। আচ্ছা, এছাড়া আর দুটো জিনিস, যে দুটো নাম উল্লেখ করেছিলাম সে দুটো এমনি এক্সপ্রেশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, কিছু লিখবো না, শুধু একটা জিনিস বলে রাখি। একটা বলেছিলাম ক্রিন্তন বিকৃতি, শিয়ারিং স্ট্রেন, আর আরেকটা বলেছিলাম টরশনাল স্ট্রেন, ব্যাবর্তন বিকৃতি। শিয়ারিং কথাটার মানে কি, শিয়ার কথাটার মানে কি, আর টরশন কথাটার মানে কি একটুখানি বুঝিয়ে রাখি, তাহলে পরবর্তীকালে বুঝতে সুবিধা হবে। ধরো তোমার কাছে একটা বাড়িতে মোটা ডিকশনারি আছে, এরকম টাইপের দেখতে বইটা। এইবার তুমি যদি, আমি যদি সাইড থেকে দেখি ডিকশনারিটা এরকমই দেখাবে, বইটা ধরো এরকম আছে, বইটা আমি পুরোটা আঁকিনি, এই ধরো বইটা, আমি শুধু এই পার্টটা দেখছি। তুমি এইখান থেকে এই মাথাটায় ফোর্স অ্যাপ্লাই করলে, এই মাথাটা ফিক্সড, তাহলে কি হবে, বইটা একটুখানি এরকম ভাবে এরকম টাইপের হয়ে যাবে, অর্থাৎ ছিল এরকম হয়ে গেল এরকম। বইটা তার মানে এখন এরকম করো না, বইগুলো নষ্ট হয়ে যাবে, কিন্তু করা যাবে তো। এই জিনিসটাকে বলা হয় শিয়ার, এরকম হবে, তখন এটা খেলে যাবে। এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ শিয়ার, যতটা অ্যাঙ্গেলে বেরলো। অর্থাৎ এই ধরো একটা আয়তক্ষেত্র ছিল, আয়তক্ষেত্র আমি এই জায়গায় ফোর্স অ্যাপ্লাই করলাম একদম উপরের মাথা বরাবর, আয়তক্ষেত্রটা এইভাবে বেঁকে গেল, সামান্তরিকের মতো হয়ে গেল, প্যারালেলোগ্রামের মতো হয়ে গেল। এই যে ঘটনাটা ঘটলো এটাকেই বলা হয় শিয়ার, বা বাংলায় বলা হয় ক্রিন্তন। ক্রিন্তন বিকৃতি, এই অ্যাঙ্গেল অফ শিয়ারটাকেই ক্রিন্তন বিকৃতি বলা হয়। কেন বলা হয় আমি তার ডিটেলে যাচ্ছি না। আর ব্যাবর্তন কি, ব্যাবর্তন জিনিসটা হচ্ছে গামছা নিংড়ানো চান করে, সেটা আবার কি স্যার? ছোটবেলায় তোমরাও নিশ্চয়ই করেছো, আমরাও করেছি, যে সেই পেন্সিলের একটা পেন্সিল নিয়ে পেন্সিলটাকে একটা গাটারের মধ্যে ঢুকিয়ে গাটারটাকে প্যাঁচ খাইয়ে ছেড়ে দিলে পেন্সিলটা বাই বাই করে ঘোরে। এই জিনিস তোমরা নিশ্চয়ই করেছো ছোটবেলায়। তা এই যে ঘটনাটা ঘটছে, অর্থাৎ পেন্সিলটা যে ঘুরছে, কেন ঘুরছে না, গাটারটা প্যাঁচ খেয়েছে, সে প্যাঁচ খাওয়া থেকে সোজা হতে চাইছে, সেই সোজা হতে চাওয়ার কারণে পেন্সিলটা ঘুরছে। তাহলে গাটারটাকে যে প্যাঁচ খাইয়েছো, অর্থাৎ গাটারের ব্যাবর্তন ঘটিয়েছো, বা ইংরেজিতে বলে টরশন ঘটিয়েছো। এই টরশন জিনিসটা ইম্পর্টেন্ট খুবই, তার কারণ হচ্ছে টরশনাল স্ট্রেস স্ট্রেন এইগুলোর হিসেব না জানা থাকলে বিশেষ বিশেষ ক্ষেত্রে যেখানে খুব হাই
কি বলবো টর্ক ব্যবহার হয়, টর্ক শব্দটা তোমরা পরিচিত নয় বলে বলতে চাইছিলাম না, হাই ফোর্স জোরালো ফোর্স ব্যবহার হয়। যেমন ধরো তোমরা জানো কি জানি না যে যেগুলো বড় সড়ো গাড়ি, যেমন ধরো বাস, লরি ইত্যাদি, এই ধরনের গাড়িগুলোয় ইঞ্জিন থাকে সামনে, গাড়ির ইঞ্জিনটা থাকে, দেখেওছো বাসের ইঞ্জিন, বাসে উঠবার সময় বাসের ইঞ্জিন থাকে, যিনি চালক ড্রাইভার যিনি, তার ঠিক বাম পাশেই ইঞ্জিনটা থাকে। কিন্তু বাস বা লরি ড্রাইভিং হুইল হচ্ছে পিছনের চাকা, পিছনের যে কোনো একটা চাকা, কোনো কোনো সময় দুটো চাকা। তাহলে ব্যাপার হচ্ছে ওই ইঞ্জিন যে ফোর্সটা তৈরি করছে সেই ফোর্সটা পিছন অব্দি যাচ্ছে কি করে? পিছন অব্দি যাবার জন্য একটা রড ব্যবহার করা হয় যেটাকে অ্যাক্সেল রড বলা হয়। অ্যাকচুয়ালি ইঞ্জিনের কাজ হচ্ছে ওই অ্যাক্সেল রডটাকে ঘোরানো। ইঞ্জিনের রড মানে এইরকম ধরনের, এই যদি দেখবে গাড়ি হয়, এই ধরো যদি গাড়ি হয়, এইখানে ইঞ্জিন আছে, এরকম জায়গায় ইঞ্জিন রাখা আছে। এই ইঞ্জিন থেকে একটা এরকম তলা দিয়ে দেখা যায় না, সেটা একটা এরকম অ্যাক্সেল রড এইখান দিয়ে এরকম ব্যাকা হয়ে বেরিয়ে আছে। কোনো সময় গাড়ির তলা, গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ির তলা একটু ঝুঁকলেই দেখতে পাবে যে এরকম একটা রড দেখা যাচ্ছে। এবার ইঞ্জিনের কাজ হচ্ছে এই রডটাকে এইভাবে ঘোরানো। এইবার ইঞ্জিন তো এই ঘোরানোর কাজটা করছে এই প্রান্তে, তাহলে রডটা ওই প্রান্তে এই চাকার সঙ্গে যেখানটা জোড়া আছে সেই প্রান্তটাকে ঘোরাচ্ছে, ফলে চাকাটা সামনের দিকে ঘুরছে। যদি ফার্স্ট গিয়ারে ফেলা থাকে এদিকে ঘুরছে চাকাটা, তবে গাড়িটা এগোচ্ছে। তাহলে ভাবো এই রডটা যদি আমি এখানে ঘোরালাম, এইখানে ঘোরাতে গিয়ে এরকম মোচড় খেয়ে যায়। ঠিক যেভাবে সরু তারকে আমি যদি একটা প্রান্ত শক্ত করে ধরে রেখে আরেকটা প্রান্ত ভাবে ঘোরাই, মোচড় খেয়ে যায়। তো এই রডটা যদি মোচড় খেয়ে যেত তাহলে এই চাকা ঘুরতো না। সুতরাং এইরকম ধরনের হেভি ডিউটি ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এই ব্যবর্তন গুণাঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এই রডটা কতটা মোটা করতে হবে, তাহলে মোচড় খাবে না, বা যেটুকু মোচড় খাবে সেটুকু কি বলবো খুব নগণ্য। বুঝতেই পারছো, একটা লরিকে বা একটা বাসকে চালনা করতে গেলে যে মোচড়ের প্রয়োজন হবে এই চাকা ঘোরানোর জন্য, সেটি মারাত্মক মোচড়। তার সত্ত্বেও কিন্তু এই রডটা মোচড় খাবে না, মানে তাকে সেই রকম মেটেরিয়াল দিয়েই তৈরি করতে হবে এবং তার ডায়ামিটার বা তার থিকনেস সেই রকমই হতে হবে যাতে করে খুব মোচড়ের পরিমাণ কম হয়। এই ব্যবর্তন আসলে মোচড়, অর্থাৎ সহজ কথায় আমি একটা যদি ছবি আঁকি, এরকম একটা ধরো সিলিন্ডার আঁকলাম, এই সিলিন্ডারটা আমি এই তলার অংশটা ফিক্স করে রেখেছি, আমি এইভাবে একটা ফোর্স দিচ্ছি। আচ্ছা এইভাবে না ফোর্স দিয়ে উল্টো দিকে দিই, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। এইভাবে একটা ফোর্স দিচ্ছি। এইভাবে ফোর্স দেওয়ার আগে ধরা যাক এই পয়েন্টটা এ পয়েন্ট এইখানে ছিল, এই তলার দিকটা তো ফিক্সড, তাহলে ফোর্স দেওয়ার পরে এই পয়েন্টটা এইখানে চলে এলো এ ড্যাশ। তাহলে সহজ কথায় যদি এখানে একটা স্ট্রেট লাইন তোমার গায়ে আঁকা থাকে, একটা তুমি সরলরেখা এঁকে থাকো এই তোমার সিলিন্ডারটার গায়ে, তখন কি হবে? তখন এই সরলরেখাটা এই মোচড় দেওয়ার পর তাহলে এরকম ব্যাঁকা দেখাবে। এই ঘটনাটাকে বলা হয় ব্যবর্তন এবং এই অ্যাঙ্গেলটাকে বলা হয় ব্যবর্তন কোণ বা অ্যাঙ্গেল অফ টরশন। শুধু নামগুলো জেনে রাখো, এর চেয়ে বেশি আমাদের জানার দরকার নেই। আমরা মূলত পড়বো লংগিটিউডিনাল স্ট্রেস বা লংগিটিউডিনাল স্ট্রেন বা অনুদৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা এইটুকু নিয়ে কারোর প্রশ্ন আছে কি, জিজ্ঞাসা আছে? এইটুকু নিয়ে যদি কারোর জিজ্ঞাসা থাকে বলে ফেলো। আরো কোনো জিজ্ঞাসা নেই? না স্যার। বেশ,
এরপরে না স্যার। বেশ, এরপরে যে টার্মটা আমরা শিখবো সেটা হচ্ছে স্ট্রেস। তোমরা মাঝে মধ্যেই এখন একটা কথা শুনতে পাও, ডিপ্রেশন। এই কিছুদিন আগে একজন অভিনেতা তিনি সুইসাইড করলেন। তার কারণ জানা গেল যে ডিপ্রেশন। এই স্ট্রেস থেকে ডিপ্রেশন হয় আর কি। নাও হোয়াট ইজ স্ট্রেস? আমি যেটা আলোচনা করব সেটা ফিজিক্যাল স্ট্রেস, আর আমি যে উদাহরণটা দিলাম সেটা মেন্টাল স্ট্রেস। যাকে স্ট্রেস, হোয়াট ইজ স্ট্রেস? স্ট্রেস হচ্ছে বাংলা শব্দটা হচ্ছে পীড়ন। স্ট্রেস কিছুই না, স্ট্রেস হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, সহজ ভাষায়। কিন্তু সেইটা বললে তো তাহলে প্রেশারের সঙ্গে স্ট্রেসের তফাৎ হয় না কিছু, তাহলে আলাদা একটা টার্ম নতুন করে নাম দেওয়ার দরকার পড়লো কেন? প্রেশারও হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, স্ট্রেসও বলছি ফোর্স পার ইউনিট এরিয়া, তাহলে প্রেশারই বা বলবো না কেন স্ট্রেস? দেখো, প্রেশার শব্দটাও লিটারালি, আমি মানে লিটারালি বলতে যে আমি ফিজিক্সে ঢুকছি না, আমি এমনি সাধারণ ইংলিশ লিটারেচার অনুযায়ী বলছি। আমরা অনেক সময় বলি না যে আমার উপরে এখন খুব প্রেশার যাচ্ছে, সেটা যা মানে বোঝানোর জন্য ব্যবহার করি। আমার উপর খুব স্ট্রেস যাচ্ছে, সেটাও একই মানে বোঝানোর জন্য ব্যবহার করি। ঘুরে ফিরে প্রেশার আর স্ট্রেস জিনিসটা একই রকম। তা যাই হোক, আমাদের পদার্থ বিজ্ঞানে, ফিজিক্সে স্ট্রেস জিনিসটা একটুখানি বোঝার আছে। সেটা হচ্ছে কি বোঝার আছে না, তুমি ধরো একটা গার্টার নিয়েছো, একটা গার্টারকে ধরে টেনেছো, লম্বা করেছো। So you are applying an external force and you are elongating a garter. এই অবস্থায় গার্টারটার মধ্যে একটা নিজের অবস্থায় ফিরে, নিজের আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য একটা রেস্টোরিং ফোর্স তৈরি হয়েছে। একটা তার আগের অবস্থাটাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা ভেতরে ভেতরে বল তৈরি হয়েছে। তুমি যদি টানটাকে ছেড়ে দাও, অর্থাৎ তুমি যে গার্টারটাকে টেনে আছো সেটাকে যদি হাতটা সরিয়ে নাও, যদি তখন গার্টারটা আবার আগের অবস্থায় ফিরে যাবে। অর্থাৎ দেয়ার ইজ সাম রেস্টোরিং ফোর্স। বাংলায় রেস্টোরিং ফোর্সের ঠিকঠাক বাংলা হচ্ছে প্রত্যানয়ক বল। প্রত্যানয়ক বল মানে হচ্ছে যে বলটা আমাকে আগের অবস্থায় প্রত্যার্পণ করে, অর্থাৎ ফিরিয়ে নিয়ে যায়, সেটাকে বলা হয় প্রত্যানয়ক বল। এই যে ফোর্সটা তৈরি হচ্ছে, এই প্রতি একক প্রস্থচ্ছেদে এই প্রত্যানয়ক বলকে স্ট্রেস বলা হয়। অর্থাৎ the restoring force per unit cross sectional area developed within the material to retain or regain its previous shape is known as তোমার স্ট্রেস। বেশ, তাহলে আমরা স্ট্রেসের যে ডেফিনিশনটা বললাম সেটা হচ্ছে রেস্টোরিং ফোর্স পার ইউনিট ক্রস সেকশন। বাংলায় হচ্ছে প্রতি একক প্রস্থচ্ছেদে উৎপন্ন প্রত্যানয়ক বল। অর্থাৎ সহজ কথায়, এই যে তারটা ছিল এল, এটা তারপর বেড়ে এতটা, এখানে এত এফ পরিমাণ ফোর্স দিয়েছিলে, তারপরে তারটা এতটা দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছিল, এইটুকু হচ্ছে ডেল্টা এল বা স্মল এল, ধরো স্মল এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছিল। এখান থেকে তারটা টাঙানো আছে, এইটা হচ্ছে তার, এটা বা এইটা, এটা ফার্স্ট কেস, এটা সেকেন্ড কেস। তাহলে প্রত্যানয়ক বল কত হবে এখানে? একটা জিনিস বলি, দেখো, একটা মানে কথা ভেবে দেখো যে
একটা গার্টার নিয়েছো তুমি হাতে করে, গার্টারটাকে তুমি টেনেছো, এটা এক্সটার্নাল ফোর্স দিয়ে টেনেছো। সেই এক্সটার্নাল ফোর্স দিয়ে টানার ফলে, বাইরে থেকে বল দিয়ে টানার ফলে গার্টারটা দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে। এইবার গার্টারটার ভিতরে যে ফোর্সটা জেনারেট করলে গার্টারটা ঠিক আবার আগের অবস্থায় ফিরে যাবে, সেই ফোর্সটা নিশ্চয়ই তোমার অ্যাপ্লাই করা ফোর্সের সঙ্গে সমান। তুমি বাইরে থেকে গার্টারটাকে টেনে বাড়ানোর জন্য যতটা ফোর্স অ্যাপ্লাই করেছিলে, ঠিক ততটাই ফোর্স গার্টারের মধ্যে তৈরি হয়েছে, জেনারেট করেছে প্রত্যানায়ক বল হিসেবে বা রেস্টোরিং ফোর্স হিসেবে। তবেই না গার্টারটা আগের অবস্থায় ঠিকঠাক ফিরে যাবে। যদি কম ফোর্স জেনারেট করতো, তুমি ধরো 10 ডাইন ফোর্স অ্যাপ্লাই করেছো, গার্টারটার মধ্যে প্রত্যানায়ক বল 8 ডাইন উৎপন্ন হয়েছে, তাহলে গার্টারটা পুরোপুরি আগের অবস্থায় ফিরে যেত না। আর যদি বেশি উৎপন্ন হয়, তাহলে যা দৈর্ঘ্য ছিল তার চেয়েও ছোট হয়ে যাবে। তাহলে কোনোটাই সম্ভব নয়। গার্টারটা বলছি ঠিক আগের অবস্থায় ফিরে যাবে, তার মানে হচ্ছে তুমি যতটা এক্সটার্নালি ফোর্স অ্যাপ্লাই করেছো, এক্সপেরিমেন্টালি প্রুভড যে ততটাই রেস্টোরিং ফোর্স তৈরি হয়। অর্থাৎ তার মানে তুমি এই যে ফোর্স এফ, এই যে বলটা প্রয়োগ করেছিলে, সেই পরিমাণ ফোর্সই প্রত্যানায়ক বল হিসেবে তৈরি হয়েছে, এবং সেই পরিমাণ বল প্রতি একক ক্ষেত্রফলে তাকেই আমরা তাহলে স্ট্রেস বলতে পারি। তাহলে এ যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা এরিয়া অফ ক্রস সেকশন, এরিয়া অফ ক্রস সেকশন, এইটা যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয়, তাহলে আমরা বলতে পারি, শুধু স্ট্রেস না বলে এক কাজ করি, বলি লংগিটিউডিনাল স্ট্রেস, লংগিটিউডিনাল স্ট্রেস ইকুয়াল টু তাহলে এফ বাই এ। বাংলায় কি হবে এটাকে? অনুদৈর্ঘ্য পীড়ন। অ্যাকচুয়ালি যে কোনো পীড়নই ফোর্স বাই এরিয়া, সেই জন্যই বললাম ফোর্স বাই এরিয়া। এবং লংগিটিউডিনাল স্ট্রেস, স্ট্রেসের ইউনিট কি হবে তাহলে? এসআই তে হবে নিউটন পার মিটার স্কয়ার, এটা নিউটন, এটা মিটার স্কয়ার, এরিয়ার ইউনিট মিটার স্কয়ার, আর সিজিএস এ হবে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। দেখো ডাইমেনশন এবং তোমার ইউনিট অল ম্যাচেস উইথ প্রেশার। তা এত কথা বললাম, এবার আমরা আবার একদম গোড়ায় যার কথা দিয়ে শুরু করেছিলাম ইলাস্ট্রিসিটি করতে, তার কথায় ফিরে আসি। সেটা হচ্ছে হুকস ল, বা হুকের কথা দিয়ে পড়তে শুরু করেছিলাম। হুক বললেন যে within elastic limit stress is proportional to strain, অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে বিকৃতি, পীড়ন এবং বিকৃতি পরস্পর সমানুপাতিক হয়। এখন প্রশ্ন হচ্ছে যে স্থিতিস্থাপক সীমা কি? স্থিতিস্থাপক সীমা সহজ ভাষায় বুঝতে গেলে, যে অর্থাৎ তুমি একটা বস্তুকে টেনে বাড়ালে, দৈর্ঘ্যই ধরো, দৈর্ঘ্য দিয়ে বুঝি, দৈর্ঘ্য ধরো টেনে বৃদ্ধি করলে, সেই বস্তুটিকে যদি বল অপসারণ করবার পর, বল সরিয়ে নেবার পর বস্তুটি ঠিক যদি আগের অবস্থাতেই ফিরে আসে, আগের দৈর্ঘ্যেই ফিরে আসে পুরোপুরি, তাহলে আমি বলবো এই টানাপোড়েনটা স্থিতিস্থাপক সীমার মধ্যেই ঘটেছে। কিন্তু এমন যদি হয়, তুমি এমন টানলে যে বস্তুটা ঠিক আগের অবস্থায় ফিরে এলো না, ঠিক আগের লেন্থে ফিরে এলো না, সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তোমার হুকের সূত্র অনুযায়ী হলো না। হুকের সূত্র তাহলে মানবে না, স্থিতিস্থাপক সীমা মেনে চললো না। আচ্ছা, এইবার একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা এমনি লিখতে পারি হুকস ল বলে, যে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। তোমাদের যদি পরীক্ষায় লিখতে দেয় পীড়ন সমানুপাতিক বিকৃতি, যে কথাটা লিখতেই হবে within elastic limit, বা বাংলায় হচ্ছে স্থিতিস্থাপক
সোনার মধ্যে। এইটা যদি না লেখো তাহলে কিন্তু এইটা ঠিক লিখলেও কিন্তু কোনো নম্বর নেই। সুতরাং এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কারণে বারবার বলছি স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। পীড়ন আর বিকৃতি পরস্পর সমানুপাতিক। তাহলে আমরা অনুদৈর্ঘ্য পীড়ন পড়ে ফেলেছি, অনুদৈর্ঘ্য বিকৃতিও পড়ে ফেলেছি। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন এবং বিকৃতি যদি পড়ে ফেলি তাহলে হুকের সূত্র অনুযায়ী অনুদৈর্ঘ্য পীড়ন is proportional to অনুদৈর্ঘ্য বিকৃতি। ইংরেজি করলে কি দাঁড়ায়? longitudinal stress is proportional to longitudinal strain। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন কি ছিল? F/A। অনুদৈর্ঘ্য বিকৃতি কি ছিল? l/L। এবার এই সমানুপাতের চিহ্নটাকে তুলে একটা সমীকরণের চেয়ারে যদি দিতে হয় তাহলে F/A is equal to যে কনস্ট্যান্টটা ব্যবহার করা সেটাকে ক্যাপিটাল Y দিয়ে লেখা হয়। এই ওয়াইটাকে বলা হয় ইয়ংস মডিউলাস, বাংলায় বলা হয় ইয়ং গুণাঙ্ক। ইয়ং একজনের নাম, ইয়ং গুণাঙ্ক। ঠিক আছে? কার ইয়ং গুণাঙ্ক? যে তারটাকে টেনেছি তার না, তারটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি তার। অর্থাৎ লোহার তার হলে তার ইয়ং গুণাঙ্ক এক রকমের হবে, সোনার তার হলে তার ইয়ং গুণাঙ্ক এক রকমের হবে। তোমরা নিজেরা লক্ষ্য করেছো কি আমি জানি না, যে একটা লোহার তার থেকে একটা ওজন ঝোলালে সেটা অনেক সময় টেনে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে তার, আবার তুমি সেই ওজনটাকে সরিয়ে নিলে সে আবার আগের অবস্থায় ফিরে যায়। সেই জন্যে লোহা বা ইস্পাত জাতীয় জিনিস স্টিল দিয়ে, এবং সেই জন্য স্টিলের তোমার যেটা তৈরি করা হয়, স্টিলের তোমার স্প্রিং তৈরি করা যায়, স্টিলের তোমার এই যে ছাদ ঢালাই যে রড সেগুলো সব স্টিলের হয়। কারণ ধরো সেখানে লোড পড়ছে, স্ট্রেস পড়ছে, মানে তোমার বাইরে থেকে ফোর্স পড়ছে, সেই ফোর্সে বড় জোর রডটা মানে ইলংগেটেড হবে, আবার ফোর্সটা বেরিয়ে এলে রডটা আবার আগের অবস্থায় ফেরত যাবে, কিন্তু কোনো সময় ছিঁড়ে যাবে না বা ভেঙে যাবে না। এবার কিছু কিছু মেটেরিয়াল আছে, বিশেষ করে যেমন ধরো সোনা, সোনা তামাও খানিকটা বলতে পারো। হ্যাঁ, যদি সোনা বা তামার তারকে যদি টেনে বাড়ানো হয় সেটা দেখবে ওইরকম টেনে বৃদ্ধি বা প্রাপ্ত অবস্থাতেই রয়ে গেল, অর্থাৎ সেটা আর গুটিয়ে কিন্তু ছোট হয় না। এবং সোনার গয়না যখন তৈরি করা হয় দেখবে তোমরা ক্লাস 8-এ বোধহয় খুব সম্ভবত পড়েছিলে কিছু কিছু প্রপার্টি, ম্যালিয়েবিলিটি, ডাকটিলিটি, হ্যাঁ এই প্রপার্টিগুলো পড়েছিলে। অর্থাৎ যাদের ম্যালিয়েবিলিটি বা ডাকটিলিটি খুব বেশি, অর্থাৎ যাদেরকে টেনে বড় তারের মতো করা যায়, যাদেরকে বাংলায় বোধহয় প্রসারণশীলতা, তারপরে আরো কিছু টার্মগুলো ছিল, সেইগুলো যাদেরকে বেশি করা যায় তারা মোটেও খুব ভালো ইলাস্টিক নয়। অর্থাৎ তারা টানবার পর তারা যখন অন্তিম শেপে পৌঁছায় সেখান থেকে সে আবার তার আগের শেপে কিন্তু ফিরে যায় না। অর্থাৎ কি বলতে চাইছি? অর্থাৎ বলতে চাইছি যে তুমি যখন এক্সটার্নাল ফোর্সটাকে সরিয়ে দিচ্ছ সে তার মানে ইলংগেটেড অবস্থাতেই রয়ে গেল, তার মানে সে কিন্তু এই অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতি যে পরস্পর সমানুপাতিক এই নিয়মটা মানলো না। তাহলে এবার একটা প্রশ্ন করি, তোমাদের এই প্রশ্নটা আসেও মাঝে মধ্যে, রাবার এবং স্টিল, গার্টার নিয়েছো রাবারের তৈরি আর স্টিল ওয়্যার একটা, কার ইলাস্টিক প্রপার্টি বেশি? whose elastic property is greater? স্টিল। কেন? স্টিল। কেন? কারণ হচ্ছে রাবারটা খুব সহজে মানে টানলে মানে ইলংগেটেড হয়ে যাচ্ছে, কিন্তু স্টিলটা ওরকম সহজে হচ্ছে না। না, কারণটা ঠিক বললে না। ব্যাপার হচ্ছে স্টিলের ভিতরে যে রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া তৈরি জেনারেট করছে ডিফর্ম হওয়ার ফলে সেটা তোমার রাবারের থেকে অনেক বেশি।
ঘুরিয়ে ব্যাপারটা একই দাঁড়ায়, তাই জন্য রাবারকে ডিফর্ম করতে আমার কম ফোর্স লাগে, স্টিলকে ডিফর্ম করতে আমার অনেক বেশি ফোর্স লাগে। স্টিলকে বিকৃত করতে অনেক বেশি ফোর্স লাগে বিকজ দ্য restoring force developed within the steel wire is much more greater than the restoring force developed within the rubber band to restore its previous shape. অর্থাৎ আগের অবস্থায় ফেরত নিয়ে যেতে তোমার স্টিলের মধ্যে অনেক বেশি ফোর্স পার ইউনিট এরিয়া, বেশি রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া জেনারেট করে। এই রেস্টোরিং ফোর্সের উল্লেখটি করতে হবে। এই রেস্টোরিং ফোর্সটা বেশি মানে উৎপন্ন হয় বলেই স্টিলকে ডিফর্ম করতে আমাদের বেশি ফোর্স লাগে, এবং সো স্টিল ইজ মোর ইলাস্টিক দেন রাবার বা দেন মানে রাবার মেড মেটেরিয়ালস যেমন গার্ডার। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আপাতত এইটা হচ্ছে ইয়ংস মডুলাস। তাহলে y হচ্ছে, তাহলে আমি লিখলে কি লিখবো, f বাই a ডিভাইডেড বাই l বাই ক্যাপিটাল L। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখলে f ক্যাপিটাল L বাই a l। দেখো এইটারও তো কোনো একক নেই, ক্যাপিটাল L বাই স্মল l এর কোনো একক নেই। তাহলে সেই ইয়ংস মডুলাসের একক কি হবে, যাহা তোমার স্ট্রেসের একক অর্থাৎ নিউটন পার মিটার স্কয়ার বা ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, সেই এককই থাকবে। ঠিক আছে, আমরা আপাতত আজকের ক্লাসটা এখানে শেষ করছি। তোমরা ইলাস্ট্রিটি চ্যাপ্টারটা পড়ো, পড়বার পর পরের দিন কিছু প্রশ্ন থাকলে করবে, আর যে জায়গাগুলো খুচরো খাজরা বাকি রয়ে গেল ইলাস্ট্রিটি, সেটা আমরা নেক্সট ক্লাসে করব। আর কিছু প্রশ্ন আছে তোমাদের? প্রশ্ন থাকলে বলে ফেলো। প্রশ্ন আছে? না স্যার। বেশ, তাহলে আমি আপাতত শেষ করছি, তোমরা তাহলে লিভ করে যাও আপাতত, আমি রেকর্ডটা পরে পাঠিয়ে দেবো।